আমি প্রায় বলি যে আমাদের নতুন সরকার বা ভবিষ্যতে যে কোনো সরকারের কাছে চাওয়া ছিল বা চাওয়া হবে যে শেখ হাসিনা যা যা করতেন হুম। তার উল্টোটা করা। ওখানে গিয়ে প্রেস সচিব বললেন যে একজন অল পার্লামেন্টারি বৈঠকে কেউ একজন তাকে বলেছেন যে প্রধানমন্ত্রী কানাডায় আছেন, এই জন্য দেখা আসলে কেন হওয়া না? সম্ভব না। মানে এরকম কি বিষয়টা যে পাশের বাড়িতে গেলাম, নক করে দেখলাম বাসায় কেউ নাই, এরকম ব্যাপার? আমরা তো এখন পাশের বাড়িতে গেলেও একটা ফোন করে যাই। মানে যেটা ধরা পড়ে যাবেন সহসা ওইটা বলেন কেন? জাতীয় নিরাপত্তা জি, উপদেষ্টা আসলে কিভাবে প্রাসঙ্গিক? উনি আসলে আমাদের এখন ডেপুটি চিফ অ্যাডভাইজার ডিফ্যাক্টো। জি, ডক্টর ইউনুস কি আসলে অবজ্ঞা করলেন যখন তিনি চ্যাথাম হাউসে বলছেন আমাদের দেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়? অবজ্ঞা করা হচ্ছে, ভীষণ ভাবে অবজ্ঞা করা হয়েছে। শুধু টাকা খেয়ে যদি মানুষের ভোট কেনা যেত, শেখ হাসিনা 3টে ইলেকশন রিগ করতো না। এর মধ্যে 18 সালে তাও বিএনপি এসেছিল, রাতে সিল মারতো না। তিনি বাংলাদেশ সম্পর্কে মানে কম জানেন বা তার যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা আপনি বলছিলেন, তাহলে কি তিনি রং চয়েস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে? না, কেউ আমাকে যদি 5 অগাস্টে আবার ফিরে যেত, আমি ওনার শাসন নিয়ে একেবারেই হ্যাপি না। আমি আবারও বলছি, 5 আগস্টে যদি আমরা ফেরত যাই, আমি আবারও ওনাকে চাই। তারেক রহমানের জি, সাথে বৈঠক, এই বৈঠকটা ডক্টর ইউনুসের আগ্রহী হলো, দুই পক্ষই সন্তোষ জানালেন, সন্তুষ্টি প্রকাশ করলেন। সন্তুষ্টি প্রকাশ করার মতো আসলে কি হলো? এগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে যাতে আমরা নিশ্চিত যে ফেব্রুয়ারিতে একমত হয়েছে সরকার। কিভাবে? তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এই বিএনপির অনেকের সাথে আমার কথা হয়, তারা বলছেন যে নিরাপত্তার ঘাটতি আছে। ভারত কিন্তু এখন একটা খুবই ভয়ঙ্কর দেশে পরিণত হয়েছে। আমরা যদি এখন বলি, কানাডাতে গিয়ে শিখ অ্যাক্টিভিস্টকে হত্যা করেছে, আমেরিকাতে করতে গিয়েও ফেল করেছে, এটা আমেরিকার এফবিআই প্রকাশ্যে এই অভিযোগ এনেছে। তো টিউলিপের কৌশলে কি টিউলিপ জিতলেন? আমি ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন। আমি শুরু করি, মানে আসলে আমি আজকে কথা বলবো খুব স্বাভাবিকভাবেই ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফর, তারেক রহমানের সাথে বৈঠক, এই প্রসঙ্গগুলো নিয়েই। আমি একদম শুরু থেকে যদি শুরু করি তার সফরের, আহ, একটু আপনার কাছে শুনতে চাই। আমরা সরকারের পক্ষ থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা ব্রিফিং হয়েছিল ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, সেখান থেকে আমরা জেনেছিলাম এটা সরকারি সফর, রাষ্ট্রীয় সফর। কিন্তু তিনি যখন গেলেন তাকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করার যে একটা রীতি আছে সেরকমটা আমরা দেখলাম না, বা তারপরের যে প্রক্রিয়াগুলো আসলে আপনি কিভাবে দেখলেন? মানে কি মনে হলো, এটা কি সরকারি বা রাষ্ট্রীয় সফর? আমার কাছে মনে হলো না, এবং আমরা এই সরকারের কাছ থেকে এটা এক্সপেক্ট করি না। মানে এই সরকারের কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া কি ছিল? আমি প্রায় বলি যে আমাদের নতুন সরকার বা ভবিষ্যতে যে কোনো সরকারের কাছে চাওয়া ছিল বা চাওয়া হবে যে শেখ হাসিনা যা যা করতেন হুম। তার উল্টোটা করা। তো শেখ হাসিনার সময় ট্রান্সপারেন্সির অভাব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শেখ হাসিনার সময় ডিনায়াল একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। আমরা চাইতাম যে এই সরকারটা অন্তত এগুলোর বাইরে থাকবেন। সো আমরা দেখলাম যে না, এখানেও ট্রান্সপারেন্সির অভাব আছে, কারণ ওনারা যেভাবে বললেন বিষয়টা আসলে সেরকম দাঁড়ালো না। এমনকি তিনি যখন গেলেন, যে পুরস্কারটা নিতে গেলেন, খুবই উল্লেখযোগ্য কোনো পুরস্কার তা না। আমি এটা নিয়ে রিপোর্ট এসেছে, আমি দেখলাম যে ব্রিটেনের রাজার কিছু চিন্তা ভাবনা আছে, এগুলো স্প্রেড করার ক্ষেত্রে যারা কাজ করেন, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে মানুষজনকে পুরস্কার দিচ্ছেন। এবং যে তালিকাটা দেখলাম যে অনেক বড়, অনেক উঁচু কোনো প্রোফাইলের পুরস্কার সেটা না। আমি কথাটা এই কারণে বলছি, ইভেন আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত এটাই প্রধান ইস্যু হিসেবে দাঁড়ালো। প্রধান উপদেষ্টা নিজে না গিয়ে ওই পুরস্কারটা পরবর্তীতে কোনো না কোনো ভাবে রিসিভ করিয়ে নেওয়া যেতে পারতো। এবং শেষ পর্যন্ত যখন ব্রিটিশ, হতে পারে এটা দ্বিপক্ষীয় সফর না, কিন্তু ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথেও যদি দেখা হতো, সেটাকেও আমরা কিছু না কিছু বলতে পারতাম অর্জন। এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথেও যদি তার অন্তত কোনো একটা মানে কোনো একটা বৈঠক, সেই দ্বিপাক্ষিক বৈঠক না হলে যদি ঠিকঠাক থাকতো, সেটার প্রমাণ হতো যে না, এটা একটা অফিসিয়াল সফর। কিন্তু আসলে শেষ পর্যন্ত সেটা দেখা গেল না। জি। এবং এখন অনিবার্যভাবেই প্রশ্ন আসে যে অত্যন্ত একটা এক্সপেন্সিভ হোটেলে অনেকে মিলে অনেকগুলো কক্ষ ভাড়া করে থাকা, রাষ্ট্রের খরচে একটা এই ধরনের সফরের জন্য। তবে একটা কথা যোগ করে রাখি, আমি আবার এটাকে রাদার একটু অন্যভাবে দেখতে চাই। সেটা হলো শেষ পর্যন্ত যেন তারেক রহমানের সাথে তার যে বৈঠক হলো, সেটা যদি বিবেচনা করি, হয়তো এই ইনফর্মাল সফরটাও, এটা রাষ্ট্রীয় সফর না হলেও হয়তো আমাদের দেশের ভবিষ্যতের জন্য একটা পজিটিভ কিছু মানে হবে। গুরুত্বপূর্ণ সফর, সেটা রাষ্ট্রীয় সফর না হলেও বা দ্বিপাক্ষিক সফর সফর জি, না হলেও জি, গুরুত্বপূর্ণ। ওই গুরুত্বপূর্ণ জায়গাটাতে আমি যাবো, কারণ ওটা তো খুবই গুরুত্বপূর্ণ জি, আমাদের এই সময় কথা বলবার জন্য। কিন্তু বলছিলাম যে সফর নিয়ে একটু কথা বলবো। এই যে আমরা যাওয়ার আগে শুনলাম, যখন সেই জি, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের ব্রিফিং, তিনি বলছিলেন যে কি কি হবে তার সফরে, কি মানে সেই বিষয়গুলো ব্যাখ্যা করেছিলেন একটা ব্রিফিং করে সাংবাদিকদের সামনে। সেখানে
তারেক রহমানের সাথে বৈঠকের বিষয়ে তার কাছে কোনো তথ্য ছিল না, তিনি তাই বলেছিলেন, কিন্তু বলেছিলেন স্টারমারের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে। তারপরে যে ঘটনাগুলি আমরা দেখলাম, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গেছে, তারপরেও আমি একটু এই কারণে শুনতে চাই যে তিনি ওখানে গিয়ে প্রেস সচিব বললেন যে একজন অল পার্লামেন্টারি বৈঠকে কেউ একজন তাকে বলেছেন যে প্রধানমন্ত্রী কানাডায় আছেন, এই জন্য দেখা আসলে হওয়া সম্ভব না। মানে এরকম কি বিষয়টা যে পাশের বাড়িতে গেলাম, নক করে দেখলাম বাসায় কেউ নাই, এরকম ব্যাপার? আমরা তো এখন পাশের বাড়িতে গেলেও একটা ফোন করে যাই। মানে কি প্রস্তুতি ছিল সেটা একটা প্রশ্ন, কারণ এই ঘটনার রিপিটেশন দেখলাম। কাতারের আমিরের আমন্ত্রণে তিনি গেছেন বলে বলা হলো, কাতারের আমিরও ওখানে গিয়ে বললেন যে তিনি আসলে বিদেশে আছেন, এজন্য দেখা করা গেল না। এই বিষয়গুলো রিপিটেশন হচ্ছে কেন? মানে আমি এই চেষ্টাটা কেন, আমি সেটারই প্রশ্ন খুঁজে পাই না। মানে এই চেষ্টাটা কেন, কেন বলছি, ধরুন আগে আবারও শেখ হাসিনার জায়গায় যাই, বা একটা নির্বাচিত সরকার যখন আসে, সেই সরকারটার একটা স্টেক থাকে, সে এইটা এটা করলাম তো আমি পরের বার নির্বাচনে আবার দাঁড়াতে চাই, বা আমি পরের বার চুরি করে ক্ষমতায় থেকে যেতে চাই। ফলে তারা তাদের প্রোফাইলটাকে বড় করার জন্য, আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সাথে ঋষি সুনাক একটা সোফায় বসে সামান্য কুশল বিনিময় করছিলেন, সেটাকে দ্বিপাক্ষিক বৈঠক বলে ওখানকার যিনি হাই কমিশনার ছিলেন মিস মুনা তাসনিম, আমাদের মনে আছে তিনি সেটাকে সেভাবে পোট্রে করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা কেন করেন এসব, এটা আমরা ধরতে পারি, এটা আমরা ধারণা করতে বা পারি। সেই সেলফি, বাইডেনের সেলফি নিয়ে অনেক কিছু হ্যাঁ, দেখেছি। বাইডেনের সেলফি, উনি যেহেতু ক্ষমতা ধরে রাখতে চান, ওনার উপরে চাপ আছে, যেভাবেই হোক উনি দেখাতে চান আমি এন্ডোর্স। কিন্তু ডক্টর ইউনূসের এন্ডোর্সড হওয়ার কিছু নাই। নাম্বার ওয়ান, উনি যথেষ্ট এন্ডোর্সড মানুষ। নাম্বার টু হচ্ছে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, ওনার এই নির্বাচনে উনি বা ওনার কোন টিমের কেউ পার্টিসিপেট করবেন না। সো এই চেষ্টাটা ইটসেলফ ইজ প্রবলেম্যাটিক। দেখুন, জনাব শফিক যে কথাটা জানালেন আমাদেরকে, আজকের ইন্টারনেটের যুগে আপনি এই সব, এই মুহূর্তে ফেসবুকে চলে আসলো না উনি কোথায় আছেন কি করছেন, হুম। এটা তো আমি বাংলাদেশে বসে এই তথ্য পেয়ে যেতে পারি। মানে এই কথাগুলো বলার, মানে প্রথম কথা হচ্ছে আপনি বলছেন এবং এই বলার মাধ্যমে প্রমাণ করছেন আপনি আসলে দেশের মানুষকে আন্ডার এস্টিমেট করছেন, আন্ডার মাইন্ড করছেন। এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার যে আপনি কাজগুলো যে করেন। আমি যেটা ধারণা করি, আসলে আমি বলতে পারি এটা একটা প্রাইভেট সফর ছিল, এবং ডক্টর ইউনূস যেহেতু খুবই পরিচিত বিখ্যাত একজন মানুষ, তিনি গেছেন, তারা চেষ্টা চালিয়ে গেছেন একটা সৌজন্য সাক্ষাতের মতো যদি হতো। কিন্তু ওদেরই ব্রিটেনেরই পত্রপত্রিকায় যে নিউজটা পরে আসলো সেটা হচ্ছে কিয়ার স্টারমার আসলে এই যে ইস্যুটা নিয়ে আসলে তিনি কথা বলতে চান, বিশেষ করে টিউলিপ সহ অন্যান্যদের সম্পদের যে ইস্যু, তিনি সম্ভবত সেই কারণে অ্যাভয়েডও করেছেন। না হয় হয়তো একটা ছোটখাটো বৈঠক হতে পারতো, কিন্তু এই যে না হওয়াটা ইটসেলফ প্রমাণ করে এটা একটা অফিসিয়াল বৈঠক ছিল না, এবং অপ্রয়োজনে সরকারের দিক থেকে এই কাজগুলো করা হচ্ছে এবং তাদেরকে হাসির পাত্র বানানো হচ্ছে। মানে এখানে কি একটা, ধরুন যে আপনি বলছেন যে ওরা মানে ব্রিটিশ পক্ষ থেকে বলাই হলো যে এই বিষয়ে সম্ভবত কথা বলতে চান না, বোঝা গেল আর কি তাদের বক্তব্য থেকে। একটা জি, কূটনৈতিক কোনো মানে কৌশল তো থাকে কূটনীতির, অনেক কিছু দেখে কথা যা আসলে তা বলা হয় না, অন্য কিছু বলা হয়। সেই জি। কূটনীতির কি সঠিক নাকি ঘাটতি, কি দেখেন আপনি? আমি ঘাটতি দেখি কারণ হচ্ছে যে বৈঠকটা আনসার্টেন, এটা যে আনসার্টেন, হুম। এটা হতে পারে, প্রবাবিলিটি আছে, এটা ওইভাবেই বলা উচিত ছিল আসলে। এটাকে যদি তারা মানে বেসিকটা কি, যেটা 100 ভাগ নিশ্চিত নয়, সেটা আপনি বলবেন না, এটা বলতে পারেন না, এই যে বলে এখন জিনিসটা প্রবলেম তৈরি হলো। আমাদের অত্যন্ত নন প্রফেশনাল কূটনীতি হলো। এবং আপনি যেটা উল্লেখ করলেন রাইটলি, এর আগে কাতার সম্পর্কে কথা বলে যখন তাদের একবার এক্সপেরিয়েন্স হলো, তারা একই ভুল আবার করলেন। হুম। আমি নিশ্চিত করতে পারি ব্রিটেনের প্রাইম মিনিস্টার গ্যারান্টি দেন নাই তিনি দেখা করবেন, দিলে তিনি সেটা রক্ষা করতেন। তার মানে তার অফিস থেকে তারাও এক ধরনের প্রবাবিলিটির কথা হয়তো জানিয়েছিল। তো সরকারের উচিত ছিল এটা না বলা, বা হুম। হলেও সেটাকে ওইভাবে বলা যাতে এখন সার্টেনিটিটা থাকে, যে না উনি ওর জন্য যাচ্ছেন না, ওনার অন্য কাজ হুম। আছে, সম্ভব হলে আমরা দেখা করবো, বা তাতেই হয়ে যেত। ধরুন আমার এই কথা বলতে বলতে মনে হলো, ভারতের যখন মোদির সাথে মানে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠক হলো, তারপরেও প্রেস সচিব একটা ফেসবুকে একটা পোস্ট করলেন এবং তারপর ভারত একদম প্রতিক্রিয়ায় একটা দিল। তা ভারতের গণমাধ্যমে দেখলাম যে তিনি ম্যালেশিয়াস উদ্দেশ্য প্রণোদিত জি, ভাবে এই কথাগুলো বলেছেন। আহ, মানে প্রেস সচিব তিনি বলছিলেন যে শেখ হাসিনা ডক্টর ইউনূসের সাথে অসম্মানজনক আচরণ করেছেন, এই বিষয়গুলো মোদি এরকম দেখেছেন, এই এগুলো বিষয়গুলো বলেছেন বলেছেন। এগুলো মোটামুটি অস্বীকার, মানে তারপরেও প্রেস সচিবই বারবার এই বিষয়গুলো বলে যাচ্ছেন। উনি কি মানে কোনো আমরা, জবাবদিহিতার মধ্যে আসেন যে উনি বারবার কেন এটা বলছেন? না কখনোই আসেন। আর শারমিন, আমি একটা জিনিস খুব অবাক হই, মানে আপনি যদি এক্সাজারেট করেন বা মিথ্যা কথা বলেন, হোয়াট এভার ইউ ডু, যেটা ধরা পড়ে যাবেন সহসা, ওইটা বলেন কেন? আমার কাছে এটা মনে হয়, ধরুন আপনি আজকে একটা মিথ্যা কথা বললেন, ধরে নিলাম মানুষ মিথ্যা বলে প্রয়োজনে স্বার্থে, কিন্তু সেটা যদি এমন হয় যে এটা 1 2 4 বছর পর ধরা পড়তে পারে, আপনি ভবিষ্যৎবাণী করলেন যে এই 5 বছর পর 4 বছর পর এটা হবে, কিন্তু আপনি যে কথাটা এখন বলছেন, হুম। যেটা 2 দিন পরে আপনি সত্য মিথ্যা প্রমাণিত হয়ে যাবেন, সেটা বলবেন কেন? দ্বিতীয় কথাটা হচ্ছে এই,
ধরুন মোদী যে উদাহরণটা আনলেন, প্রেস সচিব, আমি তার কাগজে কলমে ধরে নিলাম তাত্ত্বিকভাবে, পার্সোনাল লেভেলে এই কথাটা বলা হয়েছে, কিন্তু আপনি জয়েন্ট কমিউনিকে দেখবেন তো ওখানে কি বলা হয়েছে। আপনি ওখানে থাকা মিটিং এ সব কথা বলতে পারেন না। যদি আমি তাত্ত্বিকভাবে বলছি, যদি বলে থাকেন আপনি এটা বলার মাধ্যমে, বাইরে প্রকাশ্যে বলার মাধ্যমে প্রমাণ করলেন আপনি এটা জানেনই না কোন কথাটা বলা যাবে কোন কথাটা বাইরে বলা যাবে না। নাম্বার টু, যখন তারা অফিসিয়ালি এটা অস্বীকার করছে, এবং আমি মনে করি না মোদী আসলে এরকম কথা বলেছেন, হুম কারণ মোদীর শেখ হাসিনার প্রতি যে অ্যাটিটিউড, এই যে ডক্টর ইউনুস হুম ব্রিটেনে চ্যাথাম হাউসের সাথে ক্লিয়ারলি বলেছেন, ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট ডক্টর ইউনুস ব্রিটেনে যাওয়ার আমার কাছে চ্যাথাম হাউসের যে ইন্টারভিউ, সেটা রাদার আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু ওটাতেও আমি বলে আসবো, মনে হতে কয়েকটি পারে। পয়েন্ট নিয়ে কথা জি, বলতে চাইবো। জি। জি। তো তো সেখানে মোদির এই অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পারি মোদির কোনো কারণ নেই শেখ হাসিনা সম্পর্কে এরকম হুম মন্তব্য প্রধান উপদেষ্টার কাছে করা। তো এখন আমি আপনার সাথে একমত যে এনাকে তো আসলে সরকারের দিক থেকে যথেষ্ট পরিমাণ অ্যালার্ট করা উচিত, এবং এই সরকারের বহু ক্ষেত্রে ইমেজের ক্ষতি উনি তার জায়গা থেকে করেছেন। আমি অনেক সময় ইভেন তার দেওয়া স্টেটাস নিয়ে, যেমন আমি একটা উদাহরণ দিই, এই সরকারকে 5 বছর চায়। রমজানের ঈদের যখন লোকজন ডক্টর ইউনুস 5 বছর 5 বছর করছে, এক ভদ্রলোক স্টেটাস দিয়েছেন ইউনুসকে ওই ভিডিওটা শেয়ার করে, যে ডক্টর ইউনুস 5 বছর থাকুন, আমরা চাই, কিন্তু হয়তো থাকবেন না, আমরা আর কাউকে পাবো না, এরকম ওটা উনি শেয়ার করছেন। তারপরে ধরুন এক হুজুর ওয়াজ করছেন, তার মুসল্লিদেরকে নিয়ে পার্টিসিপেট করিয়ে বলছেন, আল্লাহ, ডক্টর ইউনুস যতদিন বেঁচে আছেন এই জমিনে যেন কোনোদিন ইলেকশন না হয়। মিস্টার শফিক উপরে একটা ছোট ইনিশিয়াল দিয়েছেন যে না, আমরা কিন্তু নির্বাচন করব, বাট হি শেয়ার্ড দিস ভিডিও। হুম খেয়াল করুন, একটা সরকারের এত গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মানুষ এগুলো করতে পারেন কিনা এটা তার তো বোঝা উচিত। উনি করেছেন। এরকম আরো বহু ক্ষেত্রে, বহু মানুষের ক্ষেত্রে, দেশের পলিটিশিয়ানদের সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, ইন্ডিয়ান চ্যানেলে গিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের পলিটিশিয়ানদের সম্পর্কে যারা তাদের সরকারকে ক্রিটিসাইজ করে তাদের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন, এগুলো খুবই উদ্ভট। তাকে অনেক আগেই আসলে এসব ব্যাপারে অ্যালার্ট করা উচিত ছিল। হুম আসলে যেটা হয়েছে, উনি আরেকটা একটু যোগ করে রাখি, উনি কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব, হুম এটা বুঝতে হবে। তার মানে প্রধান উপদেষ্টা কি করছেন না করছেন সেগুলো ক্লিয়ার করা, সেগুলো বলাই তার কাজ, অন্তত তার পজিশন তাই বলে। উনি সরকারের মুখপাত্র নন, উনি সরকারের যাবতীয় সবকিছু নিয়ে অ্যাড্রেস করার কথা ওনার ছিল না। জি। এই কার কি কথা ছিল সেই জায়গাটাও আরেকটু বুঝতে চাই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী? ধরেন এটা যদি সরকারি একটা সফর হয়, দ্বিপক্ষিক কোনো সফর হয়, যেমনটি আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা থাকতে পারতেন, বা মানে যদি রিলেট করার চেষ্টা করি, জাতীয় নিরাপত্তা জি, উপদেষ্টা আসলে কিভাবে প্রাসঙ্গিক? এটা আমার একটা ব্যাখ্যা আছে, আমি প্রায় বলছি কথাটা। উনি আসলে আমাদের এখন ডেপুটি চিফ অ্যাডভাইজার, ডিফ্যাক্টো। পদ লেখা নাই, কিন্তু আমি এই মানুষটা, আপনি খেয়াল করেন, এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মানুষ উনি, ডক্টর ইউনূসের পর। উনি প্রথম মন্ত্রী হিসাবেই হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা, এবং সরকারের কি যেন আহ অগ্রাধিকার বিষয়ক ইস্যুগুলোর জন্য হাই রিপ্রেজেন্টেটিভ হুম হয়েছে, তখনই উনি মন্ত্রী। লেটার উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, শুধু না, ওনাকে ডিফেন্স মিনিস্ট্রি সামলানোর ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে সাহায্য করতেও দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিহাসে প্রথমবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং ইতিহাসে প্রথমবার বাংলাদেশে কিন্তু কোনোদিনও কোনো প্রাইম মিনিস্টার তার ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্বের সাথে আর কাউকে নেন নাই, এখানে ওনাকে নেওয়া হয়েছে। তো উনি ভীষণ প্রভাবশালী, এবং ওনাকে এই কারণেই নেওয়া হয়েছে। আপনি রাইটলি বলছেন, একটা পররাষ্ট্র উপদেষ্টা নেই, শুধু সেটা না, আমি এই জিনিসটা প্রথম আইডেন্টিফাই করেছিলাম যখন প্রধান উপদেষ্টা চায়নায় গেলেন। ফিরে আসার পর যে ব্রিফিং, সেখানে মিস্টার খলিল ছিলেন, এবং আমি এই প্রশ্নটা করেছি যেখানে প্রধান মানে পররাষ্ট্র উপদেষ্টা কোথায়, তখনও তিনি নিরাপত্তা উপদেষ্টা হন না, তিনি হাই রিপ্রেজেন্টেটিভ হুম হয়ে এই যাবতীয় কথা বলছেন। এবং আমি ফান করে বলছিলাম, তিনি কি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন, হলে এই জিনিসটা ক্লিয়ার করে ফেলে করা উচিত, এটার মধ্যে এই রকম কোনো অ্যাম্বিগুইটি রাখা দরকার নেই। সো এটা একদম ক্লিয়ার যে ইনি এই মুহূর্তে সরকারের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, ডক্টর ইউনূসের বাইরে। জানি না, হু নোজ, ইভেন ডক্টর ইউনূসের চাইতে বেশি পাওয়ারফুল উনি কিনা। তো সেটার একটা রিপ্রেজেন্টেশন আমরা দেখলাম। জি। মানে তিনি আসলে তারেক রহমানের সাথে বৈঠকের পরেও তাকেই যৌথ বিবৃতি দেখা গেছে। আসি আসলে একে একে আসি বৈঠকে। সেই বৈঠকেও তিনি কিভাবে তাকে নিয়ে অনেক আপত্তির জায়গা তো বিএনপি তুলেছে। সেই বিষয়ে কথা বলার আগে আপনি বলছিলেন চ্যাথাম হাউসের সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেখানে একটু আসি। মানে একে একে ধারাবাহিকভাবেই যদি যাই কথা বলি, যে সেখানে তিনি আম, তাকে প্রশ্ন করা হয়েছিল যে পরবর্তী সরকারের অংশ হবেন কিনা। তিনি বলছেন সেই ইচ্ছে তার তার একেবারেই নাই। এই বক্তব্যটাকে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ ওই যে আপনি বলছিলেন যে শফিক সাহেব শেয়ার করছেন যে আরো 5 বছর থাকুন, স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তা হুম, দিয়ে হুম, শুনছেন যে আরো 5 বছর থাকুন, হুম। ওয়াজে শোনা যাচ্ছে, নানান জায়গায় শোনা যাচ্ছে, একটা ক্যাম্পেইন আছে। সেখানে আহ, তিনি আসলে এটি এটি পরিষ্কার করছেন, পরিষ্কার কি হচ্ছে?
আহ মানে পরবর্তী সরকারে তিনি আসলে কিছু থাকতে চান না, কারণ আমি যতদূর বুঝি তিনি যে জায়গাটায় গেছেন প্রধান উপদেষ্টার মতো জায়গায়, তারপর আসলে আর কিছু ওনার পক্ষে থাকা সম্ভব না। এখন কেউ কেউ আলাপ রাষ্ট্রপতি করতে হতে চান পারে। এরকম একটা হ্যাঁ, জায়গাও অনেক, হ্যাঁ, শোনা যায়। আমি শুনেছি, আমি আমি ওই জায়গায় আসছি। রাষ্ট্রপতি হওয়া কিন্তু সরকারের অংশ হওয়া না। হুম, আমাদের কনস্টিটিউশনের অনুযায়ী রাষ্ট্রপতি কোনো দলের না, সরকারেরও না। আমি একটা উদাহরণ দিই, যখন জনাব হামিদ যখন রাষ্ট্রপতি হলেন, উনি কিন্তু এমপি ছিলেন। উনি যখন রাষ্ট্রপতি হলেন, সাথে সাথে ওনার এমপি পদটা না বাতিল হয়ে গিয়েছিল। এর আগে প্রফেসর বি চৌধুরী যখন রাষ্ট্রপতি হয়েছেন, তো রাষ্ট্রপতি একটা বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি কোনো দলের বা সরকারের ব্যক্তি নন, তিনি একেবারে পুরো দেশের একটাই। তো এটা একটা, কিন্তু উনি এটা হবেন বলে আমার কিন্তু মনে এটা তো হয় না। একটা কেন হয় না আনুষ্ঠানিক আমি বা সেটা, মানে পুঁথিগত ব্যাখ্যা, আসলে তো এটা একটা জি জি, অন্যরকম হ্যাঁ ব্যাখ্যা হ্যাঁ হ্যাঁ আছে যে দলের সমর্থন, দলের আস্থা না থাকলে তিনি হ্যাঁ রাষ্ট্রপতি হন। একদম, হ্যাঁ একদম তাই, একদম তাই। কিন্তু তিনি সেটা হবেন না আমি এক ধারণা করি। কারণ হচ্ছে, আমি যতদূর বুঝি তিনি একজন ভালো করেন বা পারেন, কতটুকু পারেন সে প্রশ্ন কেউ করতে পারে, কিন্তু উনি ক্ষমতা ধরে রাখতে চান, তিনি সেই ক্ষমতা দিয়ে নিজে কাজ করতে চান। গ্রামীণে খেয়াল করবেন, গ্রামীণ ব্যাংকের যে ঘটনা থেকে ডিবেট শুরু হয়েছিল, ওনার তো আসলে বয়স শেষ হয়ে গিয়েছিল, উনি তো আসলে সরে যাওয়ার কথাই ছিল, কিন্তু উনি ওটা ধরে রাখতে চাইলেন, মামলা মোকদ্দমা করলেন। শেখ হাসিনার অনেক সমালোচনা আমরা করব, ওনাকে অনেক ক্ষেত্রে হয়রানিও করেছি, কিন্তু গ্রামীণের ক্ষেত্রে তো উনি আইন অনুযায়ী আসলে পদে থাকতে পারতেন না। শুধু সেটা না, গ্রামীণের অনেকগুলো সিস্টার অর্গানাইজেশন আছে যেগুলোতে, সবগুলোতে মানে ভার্চুয়ালি নিয়ন্ত্রণ ওনার হাতে, এটা গ্রামীণের লোকজন জানে, বলে। তো উনি আসলে এটা রাখতে চান। রাষ্ট্রপতি হয়ে, বাংলাদেশের রাষ্ট্রপতি যে কনস্টিটিউশনাল পাওয়ার, আপনি খুব ভালো জানেন। তো এই পাওয়ার রেখে, ইভেন আমরা যদি নতুন করে আরো দুই একটা পাওয়ার তাকে দেইও, তারপর ওই পাওয়ার নিয়ে থাকার ব্যক্তি ডক্টর ইউনূস বলে আমি মনে করি। তার চাইতে বরং এভাবে বলবো, উনি গ্রামীণে ফিরে যাবেন এবং যাওয়ার আগে আরো বেশ কিছু প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছেন, আরো কিছু নিতেও পারেন, নিয়ে উনি সম্ভবত পরের সময়টা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান। আচ্ছা, আর পরে আর কত সময়ও আপনি বলছিলেন শেষ বয়সের দিকে চলে আসছে। যাই হোক, হয়তো আরো তার দীর্ঘায়ু কামনা করি। তিনি জি আপনি একটা কথা বলছিলেন যে প্রেস সচিবের বক্তব্যের প্রসঙ্গে যে বাংলাদেশের মানুষ কি আসলে অবজ্ঞাই করছেন কিনা এভাবে বলে। জি জি। ডক্টর ইউনূস কি আসলে অবজ্ঞা করলেন যখন তিনি চ্যাথাম হাউসে বলছেন আমাদের দেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, কে কত টাকা দেবে সেটাই হচ্ছে এখানে আসল বিষয়। এই বিষয়টা যখন তিনি বলছেন, তখন কি আমার আপনার ভোট, মানে আমরা যারা ভোট দিই আমাদের কি অবজ্ঞা করা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে। অবজ্ঞা করা হচ্ছে, ভীষণ ভাবে অবজ্ঞা করা হয়েছে। শুধু আমাদের ব্যক্তিকে না, গণতান্ত্রিক ব্যবস্থাটিকে অবজ্ঞা করা হয়েছে। আপনি গণতান্ত্রিক ব্যবস্থাটিকে অবজ্ঞা করতে পারেন, পৃথিবীতে প্রচুর প্রপোনেন্টস আছেন যারা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা আদতে ভালো কিছু না, এটা পারছে না, এটা ফেল করেছে, এরকম এখনো এই তত্ত্ব। এবং এই তত্ত্বের মানে আপনি পেছনে যেতে থাকলে এটা খুব লম্বা হিস্ট্রি আছে। সক্রেটিস গণতন্ত্র পছন্দ করতেন না, যখন গ্রিসের গণতন্ত্র ডেভেলপ করছে, সেই 2500 বছর থেকে এই আলাপ আছে, এটা এখনো আছে পৃথিবীতে। কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, ডক্টর ইউনূস তো গণতন্ত্রের কথা বলছেন, তখন ভোটারদের এই যে কালেকটিভ ডিসিশন মেকিং এর যে জায়গা, সেটাকে অবজ্ঞা করা, আমি ব্লাসফেমি শব্দটা ব্যবহার করি, আমি করেছি আমি ওনার এই প্রসঙ্গে। কেউ একজন একটা ধর্মে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে, সে অন্তত তখন বলতে পারে না যে ইসলামে বিশ্বাস করে যে না, কোরআন তো আল্লাহর লেখা না, আল্লাহর পাঠানো ওই না, এটা বলতে পারে না। এটা বললে সে তার মুসলমানিত্ব খারিজ হয়, ব্যাপারটা এইরকম। তো আপনি ডেমোক্রেটিক থাকেন না যদি আপনি জনগণকে টাকা খেয়ে ভোট দেয় বলেন। আচ্ছা, 2 নম্বর কথাটা হচ্ছে, এই দেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় না, উনি স্টেরিওটাইপ করছেন। এদেশে কিছু মানুষ টাকা নেয়, টাকা খেয়ে ভোট হয়তো দেয়ও, কত পার্সেন্ট? আমরা একটা উদাহরণ নিয়ে প্রচুর আলাপ করেছি। টাকা খেয়ে যদি মানুষের ভোট কেনা যেত, শেখ হাসিনা 3টে ইলেকশন রিগ করতো না। এর মধ্যে 18 সালে তখন বিএনপি এসেছিল, রাতে সিল মারতো না। বিএনপির তুলনায় বহুগুণ টাকা বেশি আওয়ামী লীগ খরচ করতে পারতো, এবং যদি টাকা খরচ করে জেতা যেত, আওয়ামী লীগ টাকা খরচ করেই ফেয়ার ইলেকশনে জিততো, এটা ফর শিওর। আমি রাজনীতি তো বুঝি, আওয়ামী লীগের লোকজনের সাথে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে। মানুষ ভুল সিদ্ধান্ত নেয় না এই দেশে, এবং উনি অত্যন্ত অবজ্ঞা করেছেন, এটা প্রমাণ করে। হুম। পারহ্যাপস আমি কি যদি বলেও তার, ফেলি, জি। উনি তো আসলে এই দেশের সাথে খুব বেশি কানেক্টেড ছিলেন না। শারমিন, খেয়াল করুন, উনি শেষ মুহূর্তে এসে যখন শেখ হাসিনা তাকে অনেক বেশি ঝামেলা করতে শুরু করলেন, তখন থেকে হয়তো উনি দেশের দিকে তাকিয়েছেন। এর আগে উনি একটা গ্লোবাল পার্সোনালিটি, তিনি সারা জীবন বাইরে থেকেছেন। এবং এই আলাপ আমরা করছি, ধরুন 18 সালের নির্বাচন আমরা যদি এখন বলি, ওই রাতের ভোটের পর কি আমরা ওনার একটা সাধারণ বক্তব্য শুনেছি, একটা বেসিক স্টেটমেন্ট, দেশের ডেমোক্রেসিটাকে শেষ করে ফেলা হলো 14 সালে? এবং জনাব খালেদ মহিউদ্দিনের সাথে একটা ইন্টারভিউতে তিনি স্বীকারও করেছিলেন, প্রথম ইন্টারভিউতে, যে উনি ঝামেলা এড়ানোর জন্যই কথা বলেন। তার মানে উনি বাংলাদেশ সম্পর্কে আসলে কত কম জানেন সেটা। আর দ্বিতীয় কথাটা এটাও বলে ফেলা ভালো, মাঝে মাঝে না আমাদের কারো কারো প্রতি হিউমিলিয়েটিং কথা মাথায় আছে। আমরা কারোর সাথে কথা বলতে গিয়ে ইচ্ছা করে তাকে এটা বলে ফেলি, স্টুপিড বলে ফেলি, এটা বলে ফেলি।
কাউকে একটা চড় মেরে দেই। আমরা মাঝে মাঝে এগুলো মাথায় আসলেও আমরা এগুলো নিয়ন্ত্রণ করি। আমরা জানি যে আমাদের এই কথাগুলো বলা অনুচিত, এটা অন্যায়, এটা ওকে তুচ্ছ করা হয়, তাচ্ছিল্য করা হয়। তিনি সেই ব্যারিয়ারটাও দিলেন না, তিনি এই তাচ্ছিল্য করেছেন এবং এটা অত্যন্ত গূঢ় অপরাধ হয়েছে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে তার মতো মানুষের এই বক্তব্যটা প্রত্যাহার করে অ্যাপোলোজাইজ করা উচিত ছিল। তিনি বাংলাদেশ সম্পর্কে মানে কম জানেন বা তার যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা আপনি বলছিলেন, তাহলে কি তিনি রং চয়েস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে? না, কেউ আমাকে যদি 5 অগাস্টে আবার ফিরে যেত, আমি ওনার শাসন নিয়ে একেবারেই হ্যাপি না। আমি প্রায় বলি যে এই যে সময়টায় আমরা আসলাম, আমরা শেখ হাসিনা দেশের কি কি ক্ষতি করেছে, মানে এটা তো সত্যিকার অর্থে আপনি জানেন, আপনি নিজে মিডিয়াতে ছিলেন, আপনি জানেন আমরা এগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি, খুঁটিনাটি আমরা জানি দেশটাকে কিভাবে ধ্বংস করেছেন, প্রতিটা সিস্টেম ধ্বংস করেছেন, ইনস্টিটিউট ধ্বংস করেছেন। তারপরও 10 মাসে এই দেশকে আরো বেটার জায়গায় রাখা যেত যদি উনি আরেকটু বেটার অ্যাডমিনিস্ট্রেটর হতেন। কিন্তু আমি আবারও বলছি, 5 অগাস্টে যদি আমরা ফেরত যাই, আমি আবারও ওনাকে চাইবো। কারণ হচ্ছে এই, বিশেষ করে শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত আমাদের বিরুদ্ধে যা শুরু করেছিল, এবং সেখানে আওয়ামী লীগের তো ইন্ধন আছেই, যে ঝড়ঝাপটা আমাদের উপরে তখন এসে হাজির হয়েছে সে যতটুকু হতে পারতো, শুধু তার মতো একজন ব্যক্তিত্ব থাকার কারণে গ্লোবালি আমরা অনেক বড় সমর্থন পেয়েছিলাম। সেই কারণে আমি মনে করি যে উনি সঠিক চয়েস ছিলেন। কিন্তু একই সাথে বলবো যে এখন এবং ওনার চয়েস অফ টিম, উনি যে টিম চয়েস করেছেন সেটা নিয়ে প্রশ্ন আছে। উনি নিজেও বলছেন এটা ঠিকঠাক মতো হয়নি, কিন্তু আমরা কোনো পরিবর্তনও দেখছি না। সে কারণে আমি বলছি উনি থাকতেন, কিন্তু ইলেকশনটা নিয়ে আমরা যে আলাপ করছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে আপনি চলে যান, সেটাই সবচেয়ে ভালো হতো। জি। তিনি ভারতের প্রসঙ্গ, ভারত আমাদের সাথে কি করছিল বা এখনো কি করছে সেটা নিয়ে বলছিলেন, কিন্তু তিনি যেটি আসলে সে চ্যাথাম হাউসে কি বললেন মোদির প্রসঙ্গে, যে মোদি বলেছেন সামাজিক মানে শেখ হাসিনা কথা বলছেন এই প্রসঙ্গে, যখন তিনি কথা বলছেন তিনি বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কোট করলেন, এটা মোদির বক্তব্য। এবং তারপরে মোদি, তিনি বলছেন এভাবে তিনি বলতে পারেন না। যুক্তরাজ্যে গিয়ে মোদির সমালোচনা, ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা, এটিকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে ওনাদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটার আর রেকনসিলিয়েশনের কোনো পথ দেখি না আমি। অনেস্টলি যদি বলি, আমরা একটা দুর্বল দেশ ঠিক আছে, কিন্তু প্রথম থেকে আমরা আসলে ঠিক অ্যাক্ট করিনি, আমরা রিয়াক্ট করেছি। এবং আমি এই একটা জায়গায় ডক্টর ইউনূসের প্রশংসা করি, সেটা হচ্ছে আমরা ভারতের সামনে আমাদের জায়গা থেকে অবস্থান, মানে শক্ত অবস্থান দেখাবো। তবে হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ের একটা মিটিং এ কি বলা হয়েছে সেটা বলা উচিত হয়েছে কিনা এই প্রশ্ন তোলা যায়। কিন্তু আদার দেন দ্যাট, ভারতের সাথে আমরা যে ধরনের স্ট্যান্স প্রকাশ করেছি এগুলো প্রত্যেকটা রিয়াকশন। যেমন ধরুন, শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর তাদের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী, মানে তাদের প্রথম যে ব্রিফিং পার্লামেন্টে দিলেন, সেখানে পুলিশ হত্যা করা হয়েছে এই কথা বলা হয়েছে। পুলিশ হত্যা করা হয়েছে, পুলিশ মারা গেছে, কিন্তু এখানে শেখ হাসিনা কি করে গেছেন একটা কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এবং ক্রমাগত তারা আমাদের বিরুদ্ধে, বিশেষ করে হিন্দু কমিউনিটির ওপরে কি হচ্ছে সেগুলো নিয়ে ডিসইনফরমেশন সরকারি ভাবে করেছে। আমি মিডিয়ার কথা বলছি না, আমার কাছে যথেষ্ট পরিমাণ ডেটা আমার মনেই আছে তাদের স্টেটমেন্ট গুলোতে কি ছিল। তো তারা রেগুলারলি আসলে আমাদের সাথে প্রবলেম করেছে এবং আমরা রিয়াক্ট করেছি, এবং এই রিয়াকশনটা আমি মনে করি দরকার ছিল। কারণ হচ্ছে বাংলাদেশ দীর্ঘকাল আসলে সেই যে একটা সভরেন স্টেট, তার সাথে সভরেন স্টেটের মতো ডিল করতে হবে, সেই জিনিসটা আসলে ভুলে গিয়েছিল শেখ হাসিনার সময়। ভারতের এই মেসেজটা পাওয়া দরকার ছিল, এবং ভবিষ্যতের সরকারগুলো যাতে এইরকম একটা বেঞ্চমার্ক ফলো করে সেটা দেখাচ্ছে। তবে আমি আপনার সাথে একমত, ব্রিটেনে গিয়ে একটা পার্সোনাল মিটিং এ একদম জনাব মোদীকে কোট করে বলাটা হয়তো কূটনৈতিক ভাবে ঠিক ছিল। জি। আহ, একটু মানে এই প্রসঙ্গটাও কথা বলি যে টিউলিপের বিষয়ে একটু কথা বলতে চাই। তার আগে মনে হয় তারেক রহমানের প্রসঙ্গটা আসে, যেটা একটা খুবই জি, গুরুত্বপূর্ণ বিষয়। ইনফ্যাক্ট পুরো সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারেক জি। রহমানের সাথে বৈঠক। এই বৈঠকটা ডক্টর ইউনূসের আগ্রহী হলো, দুই পক্ষই সন্তোষ জানালেন, সন্তুষ্টি প্রকাশ করলেন। সন্তুষ্টি প্রকাশ করার মতো আসলে কি হলো? কিছু জিনিস আমরা দেখলাম, কিছু জিনিস দেখিনি এখন, এটা স্টেটমেন্টে নেই। আমি ধারণা করি বসলেন কোনো কিছু আলোচনার জন্য, তখন কে কাকে কতটুকু ছাড় দিচ্ছেন, তখন মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে রাজনীতি পারসেপশনের ব্যাপার। হুম। আপনি ইভেন একটা ভালো সিদ্ধান্ত, আপনি পারসেপশন কি হবে সেটা মাথায় রেখে করতে হবে। যে দেখা গেল পারসেপশন এমন হলো যে আপনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন যেটা আপনি অ্যাগ্রি করছেন একটা ইলেকশন আগানোর জন্য, হুম। যেটাতে দেশের বিরাট ক্ষতি হয়ে গেল। ধরুন এই পারসেপশনটা কেউ তৈরি করার চেষ্টা করলো বিরোধীরা,
এগুলো প্রবলেম। তো আমি এখন কি আবারও বলছি, আমি পারসেপশনটা ক্লিয়ার তৈরি হচ্ছে করছি। না? কারণ অস্পষ্টতা, আপনিও বলছিলেন যে আমরা প্রত্যাশা করি শেখ হাসিনার সময় যে অস্বচ্ছতাগুলো ছিল সেটা এই সময় থাকবে না। সেই অস্বচ্ছতা অস্পষ্টতা যদি থেকে যায় তাহলে তো মানুষ অনেক ধারণা করতে পারে। মানুষ তো ধারণা করতেই পারে এরকম যে হ্যাঁ এই বিষয়গুলো কথা হয়ে গেছে, এরকম ডিল হয়ে গেছে দুজনের মধ্যে, তাছাড়া এত সন্তুষ্টি কেন? এই সন্দেহটা তো করতেই পারেন, কারণ কিসে যে সন্তুষ্ট হলো সেটা তো আসলে বুঝতে পারছি না আমরা। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, মানুষের মধ্যে তো এই প্রশ্নবোধক চিহ্নটা থাকবেই, তখন তো অনেক ধারণা থাকবে। বানিয়েও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো বানিয়ে, এবং অনেক গুজব ভেসে বেড়াচ্ছে, অনেক হ্যাঁ। গুজব ভেসে বেড়াচ্ছে, এগুলো চলছে, সেগুলো ঠিক আছে, এগুলো ভুল না যে মানুষ এটা দেখবে, কিন্তু তাহলে হলো কি, আমি ওজন করব দিনের শেষে, মানে এটা এখানে না, সারা পৃথিবীতেই বিভিন্ন সময়ে আপনি দেখবেন দুজন সর্বোচ্চ লিডার যখন বসেন, আমাদের এখানে একই দেশের মানুষ, অনেক ক্ষেত্রে এক্সক্লুসিভ একটা টাইম তারা মিটিং করেন, এবং সেই এক্সক্লুসিভ টাইমে কেউ থাকেন না। জয়েন্ট কমিউনিকেটে দেখা যায় যে ওই এক্সক্লুসিভ টাইমে আলোচনার বিষয়গুলো সবসময় থাকে না। তো এটা খুব নন প্র্যাকটিস বিষয় তা না, এবং আমি আপনার সাথে একমত, এটা সামনে না আসলে অনেক রকম স্পেকুলেশন তৈরি হবে, কিন্তু আমি মনে করি স্পেকুলেশন তৈরি হওয়ার তুলনায় এটা বসে যদি তারা সেটেল করে নেন সেটা বরং ভালো হবে। তবে হ্যাঁ, কি কি হয়েছে না হয়েছে, এগুলো তো আমাদের সামনে আসবে, তাই না? স্টেপ গুলো যখন নেওয়া হবে তখন আমরা বুঝতে পারবো কে কিভাবে রিয়াক্ট করছে, কে কিভাবে এটাকে ডিল করছে সেটা দিয়ে। জি। তাহলে মানে সেই এই বিষয়ে আপনি অনেক বলেছেন বিভিন্ন টক শোতে সহ আপনার নিজের বক্তৃতায়ও আপনি বলেছেন যে নির্বাচনটা তাহলে কবে হবে? আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? নাকি এপ্রিলেই সময়টা রয়েই গেল? কারণ ওই যদি কিন্তু আগেও যা বলতেন যে যদি সংস্কার সম্ভব হয় তাহলে ডিসেম্বরের মধ্যেও করা সম্ভব। এখনো তো সেই সংস্কার সম্ভব হয়, প্রয়োজনীয় বিচার সেটা যদি সম্ভব হয় তাহলে সেই জায়গাটাতেই রয়ে গেল তো। আ না, আমি রয়ে গেল বলে মনে করি না তামিম। আমি যদি স্টেটমেন্টটা পড়ি তাহলে আপনি ঠিক, হুম, কিন্তু আপনি আইনের মানুষ, আপনারা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা ব্যবহার করেন হুম, প্রচুর। আমাদের অনেকগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে যাতে আমরা নিশ্চিত যে ফেব্রুয়ারিতে একমত হয়েছে সরকার। কিভাবে আমি বলি আপনাকে। এখন জয়েন্ট যে স্টেটমেন্ট আছে এতে তো যদি কিন্তু রাখতে হবে, হুম, রাখতে হবে, কারণ প্রধান উপদেষ্টা স্বয়ং এপ্রিলে একটা ডেট ঘোষণা করে দিয়েছেন, হুম, এবং দেশে আদার পার্টিজ আছে, যেমন ধরুন জামায়াত ইসলামী বা এনসিপি, অন্তত এই দুটোকে আমরা আলোচনায় আনছি। তাদের স্টেটমেন্টে দেখবেন তারা কিন্তু এই প্রশ্ন তুলেছে, এবং বাংলাদেশের যে সংস্কার এবং বিচার একটা বড় ইস্যু, তারা সেটাকে কন্ডিশনের মতো রেখেছেন। কিন্তু আমি কেন মনে করছি যে এটা ডিল বা আন্ডারস্ট্যান্ডিং ইজ ফাইনাল, এটার প্রমাণ হচ্ছে, আমি শিওর এটার যদি গ্যারান্টি না পেত বিএনপি কোনোভাবে সন্তুষ্টি প্রকাশ করতো না। কেন আমি আপনাকে বলি, খেয়াল করবেন প্রধান উপদেষ্টা যখন স্পিচ দিলেন, এপ্রিলে যখন নির্বাচনের কথা বললেন, বিএনপি স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং করেছিল, মিটিং করে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, অফিসিয়াল স্টেটমেন্ট, এটা কোনো রকম কোনো ইনস্ট্যান্ট রিয়াকশন না, সালাউদ্দিন সাহেব হুম, যেটা করেছেন সেটা না, অফিসিয়াল স্টেটমেন্ট। সেখানে একটা বাক্য ছিল, প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন হুম, করেছেন। বিএনপি একটা ফর্মাল স্টেটমেন্টে এই বাক্যটা সুচিন্তিত ভাবেই লিখেছে, বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টেড টু কনভে এ মেসেজ টু দ্য চিফ অ্যাডভাইজার অ্যাট দ্য নেশন, যে আমি কিন্তু ফেড আপ তোমাদের এই ঘোষণার দ্বারা, আপনার এই ঘোষণার দ্বারা। সুতরাং এপ্রিলে নির্বাচন হওয়ার প্রবাবিলিটি যদি সামান্যতম থাকে, প্রধান উপদেষ্টার সাথে মিটিং এ বিএনপি কোনোভাবেই সন্তুষ্টি প্রকাশ করবে না। সুতরাং বিএনপি সন্তুষ্টি প্রকাশ করার মানেই হচ্ছে আসলে এটা ডিল হয়েছে। এখন এটা ফেব্রুয়ারিতে থাকবে কিনা তাতে অন্য আনসার্টেনিটি আছে, সেটা নিয়ে আমি কথা বলছি, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে এরকম অন্তত মিটিং এ অন্তত এরকম একদম কেন আনসার্টেনটি কেন আছে? আচ্ছা, আনসার্টেনিটি দুটো কারণে আছে আমি মনে করি, আমি দুটো উদাহরণ দেবো আসলে। কারণটা হচ্ছে এই সরকারের পাওয়ার সেন্টার আছে। একটা উদাহরণ দিই, আপনার মনে আছে নিশ্চয়ই, ঐক্যমত্য কমিশনের তিনজন, মিস্টার আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার এবং জনাব মনির হায়দার, এই তিনজন একবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন। দেখা করার পর মিডিয়াতে একটা নিউজ চলে আসলো, তারা এসে মিডিয়াকে বলেছে ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যে হুম, নির্বাচনের জন্য সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন। 30-40 মিনিটের মধ্যেই প্রেস টিম একটা স্টেটমেন্ট দিল যে ইট ওয়াজ রং ইনফরমেশন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা শুধু বলেননি, তিনি আগের মতোই ডিসেম্বর এবং জুনের কথা বলেছেন। আচ্ছা শারমিন, আপনি তো এই তিনজন মানুষকে চেনেন, ব্যক্তিগতভাবেও চেনেন, দূর থেকেও, যে যে কোনো দর্শক যদি দূর থেকে আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, মনির হায়দার, প্রধান উপদেষ্টা কি বলেছেন হয় শোনেন নাই তিনজনের কেউ, অথবা প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলেছে, তারা এসে বাইরে মিথ্যা কথা বলেছে যেটা শুধু ডিসেম্বর বলেছে, হতে পারে? না। নো ওয়ে, প্রধান উপদেষ্টা ডিসেম্বরই বলেছিলেন। কিন্তু দেখুন, কেউ কিছু মানুষ এসে মুহূর্তে এটাকে আবার পাল্টে দিয়েছেন, গিয়ে তাকে হয়তো ধরেছেন বলে তাকে চেঞ্জ করছেন। দ্বিতীয় কথাটা হচ্ছে এরকম, আমরা ধরে নিলাম প্রধান উপদেষ্টা
আন্তরিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন ওই দিনই নির্বাচন হবে। এখন ওই নির্বাচন ঘোষণা করার দিকে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে, ডিসেম্বরের শেষের দিকে শিডিউল ঘোষণা করতে গেল। দেখবেন এটার জন্য কিন্তু একটা বীজ পোতা হয়েছে 2-3 মাস আগে, এটা এখন চারা গাছে আস্তে আস্তে গাছ হয়ে উঠছে। সেটা হলো এনসিপি নির্বাচন কমিশন সম্পর্কে অনাস্থা প্রকাশ করছে। এই নির্বাচন প্রধান কমিশন উপদেষ্টা অধীনে নির্বাচন করবে না, এটাও বলছে। জি, এবং জামায়াতও একদিন একই কথা বলেছে, যারা গোলাম পরবার আমি ভুল না করে থাকে, তারা ঐক্যমত্য কমিশনের মিটিং এর পর বলেছে। আচ্ছা, এখন ধরুন তো ডিসেম্বরের শেষে এই নির্বাচন কমিশন শিডিউল দিল, এরপর জনাব হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম তারা যমুনার দিকে হাঁটা দিলেন। তাদের জন্য তো রাস্তা রাস্তা ফাঁকা থাকে, আপনি আমি চাইলেও পারবো না, তারা শেষ নিরাপত্তা বেষ্টনী ভেঙে গেটের কাছে চলে যেতে পারেন। তো গেলেন, তারপর তারা শাহবাগে আসলেন, এবং যদি তাদের কপাল ভালো হয়, এনসিপি তো কপাল, মানে তাদের লোক তো বেশি না, যদি জামায়াত শেষ পর্যন্ত তাদের সাথে থাকে, লোক সাপ্লাই দেয়, এবং বেশ কিছু ইসলামিক এক্সট্রিমিস্ট, আমি এই সরকার যে এদেরকে আশকারা দিচ্ছে দীর্ঘদিন থেকে, আমার একটা হাইপোথিসিস হচ্ছে সরকার এদেরকে কাজে লাগাতে চায় প্রয়োজন। শেখ হাসিনা মানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় কিন্তু প্রচুর ইসলামিক এক্সট্রিমিস্টের প্রেজেন্স ছিল সেই গ্যাদারিং এ, শাহবাগে। তো তারা এসে যদি ব্লক করেন, তখন কি হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না প্রধান উপদেষ্টা 7-8 বার বলেছেন, দেশে বলেছেন, বিদেশে বলেছেন, তো শেষ পর্যন্ত তো উনি চাপের কাছে নথি স্বীকার করে পদক্ষেপ নিতে হবে। তো নির্বাচন যদি তখন উনি পিছিয়ে দেন, সেই জন্য আমি বলছি এটা সার্টেন না। বা আমি এখনো মনে করি মিয়ানমারের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা আছে, এখনো মনে করি। কারণ প্রধান উপদেষ্টা তার বক্তৃতাতে বিরক্তি প্রকাশ করেছেন করিডোর নিয়ে কেন আমরা কথা বলছি। এতদিন পর্যন্ত আমরা জনাব খলিলকে এটার জন্য বলতাম, এখন প্রধান উপদেষ্টা একই রকম কথা বলছেন। কিন্তু আমি তো মনে করি এরকম একটা চর্চা বা চেষ্টা হবে সবার মতামত উপেক্ষা করে, এবং স্মল স্কেল একটা যুদ্ধ বেঁধে গেলে ওখানে, কারণ হলো মিয়ানমারের রাখাইন প্রভিন্সে মিয়ানমারের সেনাবাহিনী, যেটাকে তাতমাদাও বলে, তাতমাদাওর প্রেজেন্স নাই, কিন্তু ও এয়ার পাওয়ার পুরো ইন্ট্যাক্ট আছে। সে এসে বাংলাদেশের ভেতরে যদি এয়ার অ্যাটাক করে যায়, বাংলাদেশকে রিটালিয়েট করতে হবে। সো এরকম একটা বাজিয়ে দিয়ে চেষ্টা হতে পারে, আমি মনে করি এই চেষ্টাগুলো চলবে। সেই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কতটা নিশ্চিত আমি নেই। জি, মানে তাহলে বিএনপি বা কিসের উপর আস্থা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে ফেললো? প্রাথমিক সন্তুষ্টি প্রকাশ হচ্ছে যে প্রধান উপদেষ্টা তো অন্তত এগ্রি করেছেন। একটা কথা ইম্পর্টেন্ট, প্রধান উপদেষ্টা যে কথাটা দিয়েছেন সেই কথাটা রাখার চেষ্টা তার জায়গা থেকে করতে হবে, এবং উনি আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে আমরা আশা করি। ওই যে বলছিলাম যে পাওয়ার সেন্টার বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এই বিভিন্ন বিশ্লেষণটা তো লোকজন, বিএনপির কাছেও আছে যে আসলে যমুনায় গিয়ে ঘেরাও করলেই দাবি আদায় করে ফেলা যায়, এবং সেটা হয়েওছে। এখানে একটা পাল্টা বিষয় আছে। তখন বিএনপিও যদি প্রয়োজন হয় কেওসের সিচুয়েশন, এবং আমি মনে করি শেষ পর্যন্ত কেওস যদি চেষ্টাও হয়, খুব সাকসেসফুল না হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, কিন্তু বিএনপি তখন একটা গ্রাউন্ড তৈরি হবে যে বিএনপি কে প্রধান উপদেষ্টা বিএনপির সাথে এগ্রি করেছেন এই ব্যাপারে, এবং শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি হবে, তখন বিএনপি একটা মাঠ নামার জন্য একটা লেজিটিমেসি পাবে। মাঠে নেমে গেলেই হয় না, ওর শক্তি আছে নেমে গেলাম তা না, একটা লেজিটিমেসি তৈরি করার ব্যাপার আছে। সামনে যেহেতু নির্বাচন আছে, জনগণকে কনভিন্স করার ব্যাপার আছে, বিএনপি তখন কনভিন্স করতে পারবে যে আমাদের সঙ্গে বিট্রে করা হচ্ছে। মানে এই কথাটা তখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে বলছিলেন, একটা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে, বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন বিএনপি চায় না, বিএনপির উপরেই হ্যাঁ, কথা হ্যাঁ, দিয়ে হ্যাঁ, বলেছিলেন হ্যাঁ, যে হ্যাঁ, বিএনপি চায় না, জি, অতএব এরকম কোনো পরিকল্পনা নাই। এখনো জি, তো বিএনপির সাথে এক বিষয়ে একমত হয়ে গেছেন, আবার অন্য মত হতেও পারে, আপনি অবশ্য বলছেন আনসার্টেনটি আছে। আমি একটু এখানেও যাই যে আসলে প্রধান উপদেষ্টা, মানে যদিও বিএনপি খুব সন্তুষ্ট হয়ে গেল, কিন্তু কি বার্তা দিচ্ছেন? ধরুন যখন বা দেশের মধ্যে বিএনপির নেতাদের সাথে বৈঠক হলো, তখন আসিফ মাহমুদ এখানে যখন যাচ্ছেন, তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যাদেরকে নিয়ে সুনির্দিষ্টভাবে বিএনপি আপত্তি শুধু না পদত্যাগের দাবিও জানিয়েছেন 3 জনকে, ইনারাই বারবার থাকছেন। এটি বিএনপিকে কি বার্তা দেওয়া হচ্ছে? আমি প্রথমটাকে নেগেটিভলি দেখি, কারণ তখন খুবই উত্তেজনাকর একটা পরিস্থিতি ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই একটা মিটিং এ ছিলেন, মিটিং কিন্তু মোট 5টা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি আলাদা আলাদা ভাবে, পরে আরো দিনে, পরের দিন আরো দুটো গ্রুপে আরো অনেকগুলো দল, উনি একটাই ছিলেন, এবং এটা অত্যন্ত তাচ্ছিল্য করা হয়েছে বিএনপিকে, এটা আমি ইন্টারপ্রেট করি, আমি এভাবে কথা বলেছিও। জনাব খলিল সাহেবকে রাখাটা প্রাথমিকভাবে এই ধরনের একটা বার্তা হতে পারে, কিন্তু আমি আবার এটাকে এভাবেও দেখতে পারি, এটা হলো দুই পক্ষই যখন একটা হোল হার্টেডলি একটা মিটিং এ আছে, পরস্পর পরস্পরের প্রতি যে চাপের জায়গাগুলো ছিল, তারা সেই জেস্টার হয়তো পরস্পর দেখিয়েছে যে আমি ওই জায়গা থেকে সরে আসি। সরকারও রাখলো এবং বিএনপি এটা নিয়ে আপত্তি করলো না, যারা খলিলকে ব্রিফ করতে দিল। একটা হোয়াইট ফ্ল্যাগ দুই পক্ষ থেকেই তোলা হয়েছে, সেটা সরকার নেগেটিভ অ্যাটিটিউড দেখিয়েছে, এবং সরকারের দিক থেকে একটা ফাইট শুরু হয়েছিল, বিএনপি আস্তে আস্তে রিয়াক্ট করতে শুরু করেছিল।
তো পরের ঘটনাটাকে আমি একটু আগেরটার চাইতে একটু ভিন্নভাবে দেখবো, কারণ আগেরটা ছিল টাফ সিচুয়েশন, যুদ্ধের মতো পরিস্থিতিতে ওটা রাখা অত্যন্ত ভুল হয়েছে। পরেরটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে দেখবো। তাহলে কি বিএনপির এই আপত্তিগুলো এখন চলে যাবে, যে আসিফ মাহমুদ বা পদত্যাগের যে দাবি ছিল, এই দাবিগুলো থেকে কি আমার বিএনপি মনে সরে আসবে? আমার মনে হয় না, আমার মনে হয় না, আমি জানি না ওই যে দুজনের মধ্যে কি কি আলাপ হয়েছে। আমি যতদূর জানি প্রধান উপদেষ্টা এই ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে অন্তত এই দুজন হয়তো একটা সময় চলে যাবেন, কারণ তারা যতই বলুন না কেন আমি ধারণা করি তারা এনসিপি তে জয়েন করবেন, তারা ইলেকশন করবেন, যদিও তাদের এই ইলেকশন করাটা খুবই আনএথিক্যাল হবে, কিন্তু তারা করবেন, তারা বেরোবেন। কিন্তু আমি ধারণা করি হয়তো তারা নিজেরা বেরোনোর আগে এই ধরনের দাবি বা চাপ থেকে বিএনপিকে সরে থাকার জন্য তিনি অনুরোধ করে থাকতে পারেন। সেই ক্ষেত্রে আমরা হয়তো দেখবো যে ওই চাপটা আর এত টাফ নেই। আগে আমরা দেখতাম এরকম, যখন প্রধান উপদেষ্টা বিদেশে সফরে যেতেন, সব মানে মাহফুজ আলমকে খুব আমরা অ্যাক্টিভ দেখতাম। ইদানিং তাকে একটু কম অ্যাক্টিভ দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না। এটির কোনো কারণ আছে? না, কারণ আসলে আছে, এটার মধ্যে খুব অবাক হওয়ার ব্যাপার নেই। উনি আগে বিশেষ সহকারী ছিলেন এবং পরে উপদেষ্টা হয়েছিলেন, খানিকটা পজিশন বলেন খানিকটা রাজনৈতিক উপদেষ্টার মতো পদ, ফলে উনি সবসময় যাবেন। কিন্তু মাহফুজ আলমের এখন নিজের একটা ক্যাবিনেট আছে, উনি একজন এখন তথ্য উপদেষ্টা। তো উনি এখন একজন ক্যাবিনেট মিনিস্টারের যা যা থাকা দরকার উনি সেগুলো নিয়ে আছেন সম্ভবত। এটাই কারণ, মানে অ্যাটলিস্ট এটা ফর শিওর, তাকে যখন ওই পজিশনটা থেকে সরানো হলো তাতে বোঝা যায় যে তাকে রাজনৈতিক উপদেষ্টা ডিফ্যাক্টো বা রাজনৈতিক বিশেষ সহকারী এই জায়গাটায় দেখতে প্রধান উপদেষ্টা পছন্দ করেননি, তাই তাকে ওখান থেকে সরানো হয়েছে। আর এখন যেহেতু উনি একটা ক্যাবিনেটে আছেন, এখন আর এই প্রশ্নটা করা সমীচীন হবে না। মানে ক্যাবিনেটে তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও আছেন, তিনি তারপরেও তার সাথে যাচ্ছেন আর কি। সেই হ্যাঁ, প্রশ্নের সাথে হ্যাঁ, আবার এটা মেলেও না। সেটা, হ্যাঁ, এটা আবার হ্যাঁ খুব একটা সেটাই। মেলে না। হ্যাঁ, তো তারেক রহমান কেন দেশে ফিরছেন না, এই প্রশ্ন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি দেশে ফিরতে পারেন, আসলে কেন ফিরছেন না? বিএনপির অনেকের সাথে আমার কথা হয়, তারা বলছেন যে নিরাপত্তার ঘাটতি আছে। আগে একটা সময় শুনতাম যে আওয়ামী লীগের সময় তো সেই নিরাপত্তার বিষয়টা ছিল, মামলা ছিল, একটা সময় শুনতাম তিনি অসুস্থ, মামলা শেষ হলে আসবেন, মামলা শেষ হলো তিনি আসছেন না, শুনলাম তার মা আছেন তিনি সেজন্য আসতে পারছেন না, তার মাও চলে আসলেন তিনি আসলেন না। আহ, এখন শুনছি একটা নিরাপত্তার সমস্যা রয়ে গেছে বাংলাদেশে, এটি বিএনপির লোকজন বলেন, নেতারা বলেন। আসলে কেন আসছেন না তারেক রহমান, কি মনে হয় আপনার? আমি আসলে জানি না, ওনার নিরাপত্তার একটা সংকট আমি অনুমান করি কেন। ধরুন, খোলাখুলি কথা বলি, এটা ভালো হবে। বিএনপি দলটার প্রতি ভারতের তীব্র বিরাগ আছে। তারা তাদের ব্যাখ্যা কি দেয় সেই আলোচনায় আমি ঢুকছি না। বিরাগ আছে, বিরাগ হচ্ছে অ্যাটেনিকস শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে এবং বিএনপি কে ধ্বংস করতে হবে, এই যে এজেন্ডা আওয়ামী লীগ নিয়েছিল তার সাথে ভারতের অ্যালাইনমেন্ট ছিল। তারা কোনোভাবে বিএনপি, একটা ফেয়ার ইলেকশন মানেই তো বিএনপি ক্ষমতায় আসা, সেটা তারা হতে দেবেন না। ভারত কিন্তু এখন একটা খুবই ভয়ঙ্কর দেশে পরিণত হয়েছে। আমরা যদি এখন বলি, কানাডাতে গিয়ে শিখ অ্যাক্টিভিস্টকে হত্যা করেছে, আমেরিকাতে করতে গিয়েও ফেল করেছে, এটা আমেরিকার এফবিআই প্রকাশ্যে এই অভিযোগ এনেছে ভারতের সরকারের বিরুদ্ধে, তাই না? ওটা সামহাও নিউট্রালাইজ করা গেছে। এই ধরনের অ্যাসাসিনেশনের পথে তো ভারত যাচ্ছে। আমি ভারতও তার জন্য পটেনশিয়াল ঝুঁকি কিনা। আর আওয়ামী লীগের লোকজন তো প্রচুর এখনো দেশের মধ্যে রয়ে যাচ্ছে। আচ্ছা, এটাও ঠেকানোর চেষ্টা করতে হবে। কিন্তু আমার কাছে অন্য একটা কারণও মনে হয়, যেমন এটা আমি আমি ধারণা করি তার জন্য বেস্ট টাইম আমার কাছে মনে হয় নির্বাচনের তফসিল ঘোষণা করার ওই সময়টাতে। মানে উনি যখন দেশে আসবেন, একটা হাইপ তৈরি হবে তো বিরাট, এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা হাইপ আস্তে আস্তে সেটা কমতে থাকে। তো ওনার ওই হাইপের মধ্যে ইলেকশনটা হয়ে যাওয়া, যেমন ধরুন উনি আসলেন দেশে, ইলেকশন ক্যাম্পেইনে গেলেন, যতবার গেলেন ওখানে কিন্তু প্রথমবারের মতো গেলেন হুম। এত বছরে। তো ওনাকে কেন্দ্র করে যে একটা মারাত্মক হাইপ তৈরির সুযোগ আছে, সেটাকে ব্যবহার করে নির্বাচনে যাওয়াটা বিএনপির জন্য বেরিয়ার ডিসিশন তখন হবে কি বলে সেই আমি মনে নিরাপত্তা করি। সংকটটা থাকবে না, বা ভারতের সেই থাকবে, থ্রেটটা? হ্যাঁ থাকবে, থাকবে, থাকবে তো বটেই। আমি তো বলছি ওটা আছে, ওটার ব্যবস্থা নিতে হবে, কিন্তু সংকট আছে এটা বোঝার জন্য যেটাকে কমব্যাট করা যাবে না আমি তা মনে করছি না, কিন্তু সংকট আছে, আমি সেই প্রসঙ্গে কথাটা বলেছি। আমরা শুনেছিলাম কিন্তু যে আমি বেগম মনে জিয়াও করি যখন দেশে ফিরবেন তখনও এরকম খুব হাইপ হবে, খুব ভাইব্রেন্ট হয়ে যাবে, কিছু তেমন মানে কতটা হয়েছে আসলে? পার্থক্য হলো উনি তো আসলে বেরোচ্ছেন না। উনি তো এখন আসলে বেরোচ্ছেন না। উনি হুম। যেদিন আসলেন সেদিন তো যথেষ্ট হুম। হয়েছে, উনি তো এরপর আসলে আর বেরোচ্ছেন না। উনি যদি বেরোতেন, তারেক রহমান ধরুন দেশে আসলেন এবং উনি এরপর নির্বাচনের ক্যাম্পেইন শুরু করলেন, উনি কিন্তু এই দীর্ঘ বছরে, আমরা একটা হিসাব বলি না, বাংলাদেশে 35 বছরের নিচে কেউ ভোট দেয়, জেনুইন ভোট। 8 সালে যে ভোট দিয়েছিল, তার বয়স 35 হয়ে গেছে এখন এসে, এরপর এর মাঝখানে কোনো ভোট দেয়নি। যদি বিরাট একটা জনগোষ্ঠী, বিরাট একটা সংখ্যা, হুম। ওই সময়ের পর থেকে তারা তারেক রহমানকে সামনাসামনি দেখেননি।
দলের নেতা কর্মীদের যে উজ্জীবিত হওয়া, উনি কিন্তু এই কাজটা করেছেন, তারা উজ্জীবিত হবে। তো আমি মনে করি একটা বড় ফাইট মানে এটি একটা তৈরি হবে এবং সেটা নির্বাচনী নির্বাচনের পর্যায়ে কৌশলও হতে পারে যে তিনি কবে ফিরবেন। হতে পারে, আচ্ছা, হতে পারে। আচ্ছা। আপনি মানে ভারতের প্রসঙ্গে বলছেন, একটা কথা মনে পড়ল। আপনি একটু আগেই বলছিলেন যে ডক্টর ইউনূসের এই অবস্থানটাকে আপনি প্রশংসা করছেন যে ভারতের সব মানে ভারতের প্রেক্ষিতে তিনি যে অবস্থান নিচ্ছেন বা স্পষ্ট করছেন এটি পছন্দ করছেন, একটা শক্ত অবস্থানের জায়গা। কিন্তু মানে আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান মুখে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, শক্ত কথাও শুনতে পাচ্ছি। কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করলাম, সেই চুক্তিগুলো যেগুলো শেখ হাসিনা সরকারের সময় মানে অযাচিতভাবে হয়েছে বলে বলছি আমরা, সেগুলো কোথায়? সেগুলো না তো বাতিল, না তো প্রকাশ করা হচ্ছে, কেন? আচ্ছা শারমিন, একটা জিনিস শুরুতে ক্লিয়ার করি, সেটা হচ্ছে ভারতের সাথে ডক্টর ইউনূস কোনো অভাবনীয় কাজ করেননি। আমাদের কাছে অভাবনীয় লাগছে কেন জানেন? মানে একটা সভরেন স্টেট তো দিনের শেষে আছে। যেমন একটা উদাহরণ দিই, নেপালে একবার ভারতের বর্ডার ফোর্স দিয়ে একজন মানুষ কিল্ড হয়েছিল। নেপালের লোকজন এমন ভাবে রিয়াক্ট করেছে, নেপালের সরকার এমন ভাবে রিয়াক্ট করেছে, শেষ পর্যন্ত ভারতের এই যে এখনো উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন অজিত ডোভালকে যেতে হয়েছে, অজিত ডোভালকে অ্যাপোলোজাইজ করতে হুম। হয়েছে। তো নেপাল কি আমাদের চাইতে ইকোনমিকলি বা মিলিটারিলি আমাদের ভারতের সাথে তুলনা নেই, কিন্তু নেপাল কি আমাদের চাইতে শক্তিশালী দেশ নাকি? মোদ্দা কথাটা হচ্ছে একটা সভরেন স্টেটের কতগুলো এক্সপেকটেশন আছে, তার সাথে ডক্টর ইউনূস জাস্ট একটা সভরেন স্টেট যা যা করার কথা সেটুকু করেছেন। এখন ওই আমরা তাদের স্লেভের মতো ছিলাম, শেখ হাসিনা স্লেভের মতো আচরণ করেছেন। এখন এটাকে অনেক অভাবনীয় কিছু মনে হয় এবং ভারতের ভালো লাগছে না, কারণ আপনি যখন একটা স্লেভ পাবেন তার জায়গায় আপনার একজন মানুষ যে আপনার পার্টনার হতে চায়। আপনি খেয়াল করবেন ডক্টর ইউনূসকে নিজেই মোদির সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন না। হুম। উনি তো ওনার সাথে যুদ্ধ ঘোষণা করেন নাই, উনি নিজে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। তার মানে উনি চান, এমনকি এই যে চাথাম হাউসে কিন্তু উনি ভারতের সাথে একটা খুব ভালো সম্পর্ক চান, একই কথা কিন্তু চাথাম হাউসে করেছেন। তো সুতরাং এটাই একটা সভরেন স্টেটে হওয়ার কথা। এবার আপনি যেটা বলছেন এটার সাথে আমি একমত। কিছু কিছু চুক্তি খুব টাফ চুক্তি, তো যেগুলো এগ্রিমেন্ট সেগুলো তো আসলে লিগাল খুব বাইন্ডিং আছে, এগুলো খুব সোজা না, এগুলো করা দরকার। কিন্তু আমাদের প্রচুর এমওইউ আছে, এমওইউ আপনি যে কোনো সময় বেরিয়ে আসতে পারেন। যে এমওইউ গুলো হয়েছে এবং যেগুলো আমাদের স্বার্থের পরিপন্থী নিয়ে আলাপ ছিল, উচিত ছিল, আমি আপনার সাথে একমত যে এগুলো অবশ্যই উচিত ছিল। এবং কতগুলো আমাদের সিকিউরিটির জন্য ক্ষতিকর কতগুলো চুক্তি আছে। অন্তত একটা চুক্তি আমি মনে করতে পারি, আমাদের কোস্টাল এরিয়ায় ভারতের রেডার আছে, এটা যদি এগ্রিমেন্টও হয়ে থাকে এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত ছিল। এরকম যতটা সম্ভব এগুলো অতটা তো হয়নি, আমি অন্তত তার সাথে একমত এবং আমরা প্রকাশও উচিত করা হবে। হচ্ছে না, মানে চুক্তিগুলো প্রকাশ করা হবে একদম, শুনেছিলাম আমরা, সেটিও তো করা হলো না। একদম। তাহলে আমরা কিসের ভিত্তিতে, আসলে আমরা তো জানি না, দেখিও নি চুক্তিগুলো কখনো। আর কিসের ভিত্তিতেই আমরা এটাও বলছি যে খুব অযাচিত অনৈতিক চুক্তি ছিল? কেউ তো বলতেই পারেন না চুক্তি, এমনকি আওয়ামী লীগের লোকজন বলছে যে করে থাকলে প্রকাশ করুন। তো সেটা তো মানে বলতেই পারেন আমি এখন। আমি আম- আমি একমত, এগুলো এগুলো আসা দরকার আছে। কিন্তু ওই যে বললাম, আমি আপনাকে এইমাত্র একটা বলছি যে আমাদের কোস্টাল সার্ভেলেন্স রেডার হুম, আছে হুম, আমাদের হুম। কোস্টে, ভারতের। চোখ বন্ধ করে এটা হতে পারে না, এটা চলতে পারে না। এরকম যেমন ধরুন অসম চুক্তি, আমাদের এই যে ওদের সাথে যে লাইন অফ ক্রেডিট গুলো, এলওসি গুলো হয়েছে, এলওসি গুলো নিয়ে দীর্ঘ সমালোচনা আছে, সিরিয়াস সমালোচনা আছে যে তার ট্রানজিটের জন্য যা যা বা করিডোরের জন্য যা যা দরকার সে সেখানেই ফাইন্যান্স করেছে, এবং প্রত্যেকটার মধ্যে বেশিরভাগই সাপ্লায়ার্স ক্রেডিট। তো দেখা গেল যে সব জিনিসপত্র সে জিনিসপত্র দিচ্ছে, এরকম অনেক রকম বিষয় আছে। কিন্তু আমি ট্রুলি আপনার সাথে একমত যে এগুলো পাবলিশ করা দরকার ছিল, এগুলো পাবলিশ করে আমাদের সাথে কথা বলা, এবং যেগুলো অসম এমওইউ আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, এগুলো ডাউন রাইট বাতিল করে দেওয়া যায়, জি। দেওয়া উচিত। একদম। মানে শেষে একটা প্রশ্ন একটু টিউলিপের প্রসঙ্গে করে নিই, যে টিউলিপ চিঠি পাঠিয়েছিলেন, আমরা সেই চিঠি নিয়ে অনেক আলোচনা দেখেছি। প্রথমে শুনলাম চিঠিটা পাই নাই, প্রেস সচিব জানালেন, পরে পেয়েছে কিন্তু দেখা করতে অস্বীকৃতি জানালেন। এই বিষয়টা কিভাবে বলেন? টিউলিপের চিঠির যে ভাষাগুলো ছিল এবং তার প্রেক্ষিতে যে প্রতিক্রিয়াটা আমরা দেখলাম। তো চিঠি পাইনি এটা তো হওয়ার কথা ছিল না, চিঠি পেয়েছে এটাই হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল। কিন্তু আমি অন্তত টিউলিপের যে এক্স অ্যাকাউন্টে যে স্ট্যাটাস উনি দিয়েছিলেন, এটা অবিশ্বাস্য। তিনি ডক্টর ইউনূসকে পার্লামেন্টে দেখা করতে বলছেন, এরকম ভাষা লেখা ছিল। মানে কেউ কেউ বলছেন, রাইটলি বলছেন যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হয়েছে, ব্রিটেনের উপনিবেশ না, কিন্তু ভাষাগুলো এইরকম ছিল। অথচ উচিত ছিল তার যদি ইচ্ছেও থাকে সেটার মধ্যে সেই পোলাইটনেস থাকা। কিন্তু যেটা জরুরি ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের একজন যা মানুষ যার বিরুদ্ধে কোর্টের ওয়ারেন্ট আছে, তার মতো একজন মানুষ প্রধান উপদেষ্টা চাইলেই তার সাথে দেখা করতে পারবেন না, পারেন না। তবে টিউলিপ যেটা করতে চেয়েছেন এটা ইটস ট্রিকটা হচ্ছে এরকম যে আপনি, আপনার তো এখন ভোটে বিরাট বিপদ হয়ে গেছে, টিউলিপের তো একটা প্রমিসিং পলিটিক্যাল ফিউচার ছিল। সেই ফিউচার আমি ধারণা করি, মানে উনি তো তার এক ধরনের মন্ত্রী ছিলেন ওনার, আমি দেখেছি উনি যেখানে ছিলেন
5 বা 6 নম্বর ব্যক্তি, এবং ওদেরকেও এক ধরনের জুনিয়র মন্ত্রী হিসেবে ট্রিট করা হয়, কিন্তু সেখান থেকে সরে যেতে হয়েছে। ভবিষ্যতে ইভেন নমিনেশন পাবে কিনা, যদিও স্টারমারের অতি স্নেহের দৃষ্টি তার প্রতি আছে, পাবেন কিনা অনিশ্চিত হয়ে গেছে। তো উনি সম্ভবত ভোটারদের সামনে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করেছে, এটা করার জন্যই উনি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চেয়েছেন, এবং খুব স্বাভাবিকভাবে ওনার এই দেখা করার কোনো দরকার নেই, কোনো কারণ নেই। কিন্তু আমি আবারও একমত, প্রেস টিমের আমরা চিঠি পাইনি টাইনি টাইপের কথা বলারও কোনো দরকার ছিল না। এই জিনিসগুলো ঠিকঠাক মতো বলা, এই ব্যাপার আছে, আমরা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবো পরে জানাতে পারি। সবকিছু তো আপনাকে এখনই জানাতে হবে না, আমরা এটা পেয়েছি, এই ব্যাপারে কি হবে, এটা লিগ্যাল দিক কি আছে, সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলে আমরা ডিসাইড করবো কি করবো। তো টিউলিপের কৌশলে কি টিউলিপ জিতলেন? মানে তিনি কি তার যেটিতে দেখাতে চেয়েছিলেন যে তার ভোটারদের কাছে, কারণ তিনি তো আসলে বাংলাদেশের মতো ভোট তো আর ওখানে হয় না, তিনি একাধিকবার নির্বাচিত হয়েওছেন, ভোটারদের কাছে এই বার্তাটা কি তিনি দিতে পারলেন যে তার অভিযোগ এগুলো আসলে খুব তিনি স্বচ্ছ? আমার মনে হয় না, আমার মনে হয় না, বরং এবারকার প্রধান উপদেষ্টা যাওয়াতে ব্রিটেনে যে আলোচনা হচ্ছে, ইভেন এখন না, স্টারমার যখন, আমি তখনও ব্রিটেনের পত্র পত্রিকা ফলো করেছি, একটা সময় তো টিউলিপকে নিয়ে তাকে মন্ত্রিত্ব থেকে সরাতে হয়েছে তীব্র ব্রিটিশ মিডিয়ার চাপে। হুম। গার্ডিয়ানের মতো পত্রিকা তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাবে নেমেছে, এবং তখন অনেকে একটা কথা বলেছে যে টিউলিপের পক্ষ নিয়ে স্টারমার তার নিজের পলিটিক্যাল ফিউচার কিন্তু হ্যাম্পার করছেন, এটা বলছেন। এই আলাপ ছিল। বরং এবার একইভাবে এবারও যখন স্টারমার দেখা করেননি আমাদের প্রধান উপদেষ্টার সাথে, এটাকে ওটার সাথেই লোকজন, মানে ব্রিটেনের কথাই বলছি, ওদের গুরুত্বপূর্ণ মিডিয়াই সেটাকে, ফিনান্সিয়াল টাইমস তো একদম এভাবেই লিখেছে। তো সেটা যখন লিখছে, তাতে রাদার টিউলিপ তো বটে, স্টারমারও আরো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে। জি, অনেক ধন্যবাদ ডক্টর জাহেদ। আপনার কাছে শেষ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনি আগেও দিয়েছেন, এখন কোনো পরিবর্তন হলো কিনা? আপনি আনসার্টিন কথা বলছিলেন, মানে একদম সামারি করে যদি বলি, অনেক মানে প্রতিশ্রুতি আছে, আবার অনিশ্চয়তাও আছে। তারপরে এটার সমীকরণে মিলালে নির্বাচনটা কবে হবে আমাদের দেশে? ফেব্রুয়ারির মাঝামাঝি যেটা, এটা নির্বাচন হবেই। গণ